বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা বসা আছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট আবু সাইদ খান এবং আমার ডানে রয়েছেন বাংলা দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুর ইসলাম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনারা দুজনই জানেন যে সংবিধান সংস্কার পরিষদ এটি নিয়ে জামাত একটা সংসদে নোটিশ দিয়েছে আলোচনার জন্য। গতকাল কিছুটা অনির্ধারিত আলোচনা হয়েছে। তো জামাতের এই যে সংবিধান সংস্কার পরিষদের যে দাবি এটি এবং এর জন্য তারা শপথ নিয়েছে জামাতে এবং এনসিপি এবং বিএনপি এবং কয়েকজন সদস্য তারা অবশ্যই এই বিষয়ে শপথ নিয়েছে। আমি একটু আপনাদের কাছে বুঝতে চাই যে তাদের এই দাবি নোটিশ এটা নিয়ে আলোচনা তারা সংসদে করতে চায়। আলোচনা তো হতেই পারে। সংসদ হচ্ছে সংসদীয় রাজনীতিতে সকল আলোচনার সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, অতএব সব বিষয়ে আলাপ হতে পারে। তবে বিষয়টা হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদ বলে সংবিধানে কিছু নেই। তো সেখানে গণভোটের সঙ্গে এটা জুড়ে দেওয়া হয়েছিল এবং সেটা নিয়েও নানা প্রশ্ন রয়েছে। গণভোট তো না, কোনো একটা নির্দিষ্ট ইস্যুতে না হয়, কিন্তু এখানে তো অনেকগুলো দাবি দেওয়া যার ভিতরে নোট অফ ডিসেন্ট ছিল, সব কিছু জুড়ে দিয়ে একটা গণভোট হয়েছে। তারপরে গণভোটের যে মর্মবাণী সেটা নিঃসন্দেহে জরুরি এবং সেটা বাস্তবায়নযোগ্য মনে করি, কিন্তু সেটার পদ্ধতিগতভাবে কী হবে, যেটা সংবিধানে যেটা নেই, তো সেটা যদি করতে হয় তাহলে সংবিধান সংশোধনের বিষয়, তো সংশোধন করে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। কিন্তু সংবিধানকে বহাল রেখে এটা করা সম্ভব না। এটা হতে পারে সংবিধান বাতিল করে দিয়ে, এটা হতে পারে, তাতে কোনো আপত্তির কিছু নেই, কিন্তু সংবিধান বহাল রাখলে সংবিধান সম্মতভাবেই চলতে হবে। আর একটা হচ্ছে যে তারা বলতে পারে যে রাষ্ট্রপতির এখানে আদেশ আছে একটা, রাষ্ট্রপতি সংসদ বসার আগ পর্যন্ত, যেখানে সংসদ না থাকলে অধ্যাদেশ জারি করতে পারেন এবং সেই অধ্যাদেশ সংসদে আসার পর হয় এটা পাশ করতে হবে না বাতিল হয়ে যেতে হবে সংসদ পর্যন্ত, সংসদ অধিবেশন বসা পর্যন্ত। আর রাষ্ট্রপতি ওই ধরনের আদেশ দিতে পারেন না। তো যদি বলেন যে সামরিক সরকার শাসনামলে বিভিন্ন আদেশ দেওয়া হয়েছিল, তো সেটা তো বৈধ, আদালত এবং বিভিন্ন বিবেচনায় সেটা তো আর গণতান্ত্রিক পদ্ধতি না। তো আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করেছি এবং 15 বছরের যে লড়াই ছিল সেটা গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের বিধি ব্যবস্থা, গণতান্ত্রিক নিয়ম রীতিকে সমুন্নত রাখার জন্য। অতএব গণতান্ত্রিক নিয়ম রীতিকে সমুন্নত রাখতে হলে এই ধরনের ভায়োলেশনের কোনো সুযোগ নেই। অতএব জামাত যেটা বলেছেন কিংবা এনসিপি যেটা বলছে, অন্যরা যেটা বলছেন, সেটা আলাপ আলোচনা হওয়া দরকার, আমিও জরুরি মনে করি, কিন্তু পদ্ধতিগতভাবে অগ্রসর হওয়াই যৌক্তিক। মঞ্জুর ইসলাম। সাইদ ভাইয়ের সাথে আমিও একমত, কিন্তু তারপরেও প্রশ্নটা হচ্ছে যে আমি কখন করব সেটা। সংসদে আমি মেজরিটি, আমি এখন সরকার গঠন করছি, আমি মানে বিএনপি, তো সেই ক্ষেত্রে যারা মেজরিটি তারা সিদ্ধান্ত নেবে আলোচনাটা কখন হবে। এখন আমি যেমন আজকের যে আলোচনাটা যেটা হলো সংসদে প্রশ্নোত্তর পর্বে 71-এ নোটিশ করলেন বিরোধী দলীয় নেতা, তিনি বললেন যে এটি নিয়ে আলোচনা হইতে হবে। তখন স্পিকার বললেন যে আজকের যে দিনের যে কর্মসূচি, যে কার্যসূচি, এইটা শেষ করার পরে পয়েন্ট অফ অর্ডারে আলোচনা হতে পারে বা এই নোটিশটা নিয়ে আলোচনা হতে পারে, এটা নিয়ে কথাবার্তা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সংবিধান সংস্কার পরিষদ, যে সাইদ ভাই যেটা বললেন, যেটা এই বিষয়টাই তো আমাদের সংবিধানে নাই। সংবিধানে যেই বিষয়টা নাই, সেই বিষয়টা যদি আপনি বিষয়টা যদি করতে চান, তবে সমঝোতার ভিত্তিতে করতে হবে। আপনি প্রেশার দিবেন, আবার আমরা ঈদের আগে শুনলাম যে বলা হলো যে আমরা দরকার হলে রাজপথে যাব, তো রাজপথ থেকে আমরা সংসদে আসছি, এখন সংবিধান সংস্কার পরিষদ না হলে রাজপথে যাব। রাজপথ তো আমার সমস্যার সমাধানের জায়গা না, সমস্যার সমাধানের জায়গা হলো সংসদ। আর যদিও বলা হচ্ছে যে আন্দোলন তো সংবিধানের মধ্যে ছিল না, প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়া তো সংবিধানের মধ্যে ছিল। আবার সমাজে অনেক গোষ্ঠী আছে, অনেক রাজনৈতিক দল আছে যারা সংসদে নেই, তো তাদের তো কথা বলার, তাদেরও কথা জায়গা থাকবে, কথা আছে। এই যে 37-38টা দলের সাথে আমরা ঐক্যমত্য কমিশনে ডায়ালগ করলাম, তারা সবাই তো সংসদে প্রতিনিধিত্ব করছে না, তো তাদের বক্তব্যটা কি? তাদেরও তো বক্তব্য থাকতে হবে।
সবাই মিলেই তো সংসদ এবং সবার প্রতিনিধি তো, যারা সংসদে পার্টিসিপেট করে নাই অথবা সংসদে যাদের প্রতিনিধি নাই, তাই বলে তারা তাদের জনপ্রতিনিধি নেই এটা বলা যাবে না। সে কোনো না কোনো কনস্টিটিউয়েন্সির মেম্বার, তো তার জনপ্রতিনিধি আছে। এখন তারা বলছে যে সংবিধানে তো আন্দোলন ছিল না, সংবিধানে তো প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার অপশন ছিল না। সংবিধানে আন্দোলন কখনো সংবিধানে থাকে না, প্রধানমন্ত্রী পালানোর কোনো অপশনও কিন্তু সংবিধানে থাকে না। প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী হবেন সেটা সংবিধানে হইতে হবে। রাষ্ট্রপতি যখন চুপ্পুর সাহেব রাষ্ট্রপতি আছেন, যতক্ষণ পর্যন্ত বঙ্গভবনে আছেন তিনি, ততক্ষণ পর্যন্ত সংবিধানের ডিসিপ্লিনের মধ্যে আছেন। যখন তিনি বঙ্গভবন থেকে বেরিয়ে যাবেন, সেটা ওনার ইচ্ছায় বেরোতে পারে, অর্থাৎ অথবা সরকার তার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত সাংবিধানিক কাঠামোর মধ্যে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান থাকে, সেটা সংবিধান আপনাকে মানতে হবে। যদি আপনি মনে করেন যে এইটা সংবিধানে নাই, এইটা নিয়ে আলোচনা হবে, তখন সাইদ ভাই যেটা বললেন যে সংবিধান, এই সংসদ তো সংবিধানে আছে, এই নির্বাচন সংবিধানে আছে, রাষ্ট্রপতি সংবিধানে আছে, সব কিছু মেনেই তো আপনি নির্বাচনে আসছেন, সব কিছু মেনেই আপনি শপথ নিয়েছেন। আপনারা 2টা শপথ নিয়েছেন, বিএনপি একটা শপথ নিয়েছে। বিএনপি তো বলে নাই যে আমি ওই শপথটা নিয়েছি, এটা তো এই সময়ের মধ্যে করতে হবে। আপনারা আপনার মতো শপথ নিয়েছেন যে আপনারা আপনাদের আন্দোলন চালান, আপনার দাবি পেশ করেন, কিন্তু ম্যান্ডেটরি করতে হবে যে এই সময়েই করতে হবে, আলোচনা করতে হবে। এইটা সংবিধানও বলে না, সংসদও বলে না, যেটা জোরাজুরির বিষয় না। আপনারা চাচ্ছেন, সবাই চাচ্ছে, আমরাও চাই যে এই যে জুলাইয়ের অভ্যুত্থান হলো, এত কিছু ঘটলো, একটা সংবিধান সংস্কারের প্রস্তাব আসছে, আমরা হা না ভোট দিলাম। এখন হা না ভোট নিয়েও তো বিতর্ক হচ্ছে। যতগুলা হা না ভোটের যতগুলা ভোট পড়েছে, ততগুলা ভোট তো ফলাফল তো একাধিকবার পরিবর্তন করা হয়েছে, সেন্টার ভিত্তিক তো একই রকম ফলাফল পাওয়া যাচ্ছে না। তো যদি আমি নির্বাচনের বিষয়টা মানে আলোচনা করি, আমি নির্বাচনেই তো ত্রুটি মুক্ত নির্বাচন আমি করতে পারিনি। হানা ভোটের নির্বাচন, ওই জায়গায় তো আমার ত্রুটি আছে, ওই জায়গায় তো আমি বারবার ফলাফল চেঞ্জ করেছি। তো বারবার যে জায়গায় ফলাফল চেঞ্জ করেছি, তার মানে নির্বাচনটা সুষ্ঠু হয় নাই, নির্বাচন নিরপেক্ষ হয় নাই, এবং এই হানা ভোটের নির্বাচনটা সবার কাছে গ্রহণযোগ্য হয় নাই। যদি গ্রহণযোগ্য হতো, তবে সরকার বারবার এই ভোটের মানে রেজাল্ট কিন্তু পরিবর্তন করতো না। এটা নিয়েও বিতর্ক আছে। যেই মানুষটা না ভোট দিয়েছে, তার কি রাইট নাই যে আমি এটা মানি না, আমি সংবিধান সংস্কার পরিষদ মানি না, এটা বলার রাইট নাই? রাইট আছে। কিন্তু আমরা চাই যে একটা বিপ্লবের মধ্য দিয়ে, রক্তের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ফোর্স, গণতান্ত্রিক ঐক্য নিয়ে আমরা একটা নতুন সরকার গঠন করেছি, দেশের মধ্যে একটা নতুন সরকার আসছে, সবার মধ্যে একটা সহনশীল আচরণ থাকতে হবে। এই জায়গায় আপনারা কি মনে করেন যে আমরা তো অতীতে বাংলাদেশের অনেকগুলো সংসদ দেখেছি, 12টার সংসদ দেখলাম, কিছু নেতার তো এক পেশে একেবারেই, অন্যরা অনুপস্থিত, আর কিছু যেখানে সরকারি দল বিরোধী দল ছিল, সেগুলো শেষ পর্যন্ত খুব একটা কার্যকর ভূমিকা পালন করতে পেরেছে বলে মনে হয় না। সো এবার কি ধারণা করছেন যে শেষ পর্যন্ত সংসদ তার পূর্ণ মেয়াদ শেষ করবে, এটা যেটা সবাই বলেন যে সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দু, সেটা না হোক, অ্যাটলিস্ট মিস্টার খান যেটা বলছিলেন যে সকল আলোচনার একটা কেন্দ্রবিন্দু সংসদ হয়ে উঠবে কিনা? এটা হতে হবে। যদি আপনি না করতে হতে হবে বললেই তার হবে না, এটা হতে হবে। এই জন্য রাজনৈতিক দলগুলা তাদের নিজেদের স্বার্থে এটা করতে হবে। যদি তারা এটা করতে না পারেন, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দেউলিয়াত্ব বারবার আমাদের অতীতে যেটা হয়েছে, এখনও সেটাই হবে। যদি নিজেদের মধ্যে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই করতে হবে। সরকারকেও তার গ্রহণযোগ্যতা এবং অ্যাকোমোডেশনটা করতে হবে, বিরোধী দলকেও তার চাপের মধ্যে রেখে তার দাবিটা আলোচনার মধ্যে করতে হবে। আর আপনি যেটা বললেন যে এই সংসদ কি পূর্ণ মেয়াদ পূরণ করতে পারবে কিনা, বা না, মানে সেটা হচ্ছে দুই পক্ষের পারফরম্যান্সের ভিত্তিতে। যদি ধরেন কথার কথা, যদি পূর্ণ মেয়াদ বলতে আমি যেটা বুঝিয়েছি, আগে দেখা গেছে না একসময় বিরোধী দল সংসদে ওয়াকআউট করেছে, নানাভাবে সংসদ থেকে বাইরে রয়েছে। আমরা অতীতের যতগুলো সংসদে দেখেছি যে বিরোধী দল দিনের পর দিন সংসদে বাইরে রয়েছে, তত ওই সংসদগুলো কিন্তু একটাও কার্যকর সংসদ ছিল না। আমরা কার্যকর সংসদ বলতে যাবো যে একটাও কার্যকর সংসদ ছিল না। যতগুলো সিদ্ধান্ত নিজেদের মতো করে হা জয়যুক্ত হয়েছে। এখন স্পিকারের হায় জয়যুক্ত হওয়া আর জনগণের হাত জয়যুক্ত হতে এক কথা না। তো জনগণের হাত যদি জয়যুক্ত হতে হয়, তবে বিরোধী দল এবং সরকারি দল, ট্রেজারি বেঞ্চ এবং
অপোজিশন দুইটা মিলিয়ে সংসদকে কার্যকর করতে হবে। সংসদকে কার্যকর করতে হবে এই জন্য জনগণের আশা আকাঙ্ক্ষার যেই আমরা খরা দেখেছি দীর্ঘ 16 বছরে, মানুষের ভোটাধিকার ছিল না, মৌলিক অধিকার ছিল না, কিছুই ছিল না। সেই অর্থে একটা দল নিজেদের মতো করে ইলেকশন করেছে, নিজেদের মতো করে সব কিছু করেছে। সেই জায়গা থেকে যখন আমরা বেরিয়ে আসতে পেরেছি, এখন নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সবাইকে সংসদে থাকতে হবে। না হলে জনগণ, যেই জনগণ আপনাদের নির্বাচিত করেছে সেই জনগণ আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে। এটা বাংলাদেশের ইতিহাসে আছে। মিস্টার আবু সাঈদ খান। আচ্ছা, প্রথমত হচ্ছে যে দুটো শব্দ আছে, একটা এক্সট্রা কনস্টিটিউশনাল আর একটা আনকনস্টিটিউশনাল। যেটা আনকনস্টিটিউশনাল সেটা কখনো অ্যাপ্লিকেবল হতে পারে না। এক্সট্রা কনস্টিটিউশনাল, কেন কনস্টিটিউশনে তো সব কিছু অ্যাকোমোডেট করে না, তো তখন সেটা কনস্টিটিউশন সম্মতভাবে সেখানে অগ্রসর হতে হয়। যেমন ধরুন অন্তর্বর্তী সরকার, এটা কনস্টিটিউশনে নাই, তাহলে এটা কনস্টিটিউশন সম্মতভাবে এটা করার জন্য সেখানে সুপ্রিম কোর্টের সম্মতি নিয়ে এটা সরকার গঠিত হয়েছে। কেন? যেহেতু একটা ক্রাইসিস তৈরি হয়েছে, অতএব এই পলিটিক্যাল ক্রাইসিসটা মিট আপ করার জন্য একটা অন্তর্বর্তী সরকার দরকার, এবং সেটা হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে সব কিছু কনস্টিটিউশনে থাকবে এমন ব্যাপার না, কিন্তু যেটা সংবিধানের সঙ্গে মৌলিক কন্ট্রাডিক্ট করে এমন কিছু চাপিয়ে দেওয়া ঠিক না। অতএব এই জায়গাটা আমরা যেসব যুক্তি দিচ্ছি সেসব হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল বিষয়কে তারা আর আনকন্ডিশনাল বিষয়কে গুলিয়ে ফেলছেন। এটাকে গুলিয়ে ফেলা যাবে না। আর একটা বিষয় হচ্ছে যে সংসদটা কার্যকর, যেটা আপনি বললেন যে কার্যকর হওয়ার বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমরা 91 সালে দেখলাম গণতন্ত্রর একটা যাত্রা, সেটাকে আমরা নতুন করে একটা যাত্রা শুরু হলো। তো সেখানে কয়েকটা ভালো নির্বাচনও হলো, কিন্তু কোনো সংসদই কার্যকর হলো না, এবং সেটা হলো সংসদ বর্জন। তো সংসদ ওয়াকআউট হতেই পারে, ওয়াকআউটের নিয়ে আমার কোনো কথা নেই, সেটা হতেই পারে, কিন্তু বারবার ওয়াকআউট হবে, আবার ফিরে আসবে, আবার আলোচনা হবে। কিন্তু লাগাতারভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সংসদ বর্জনের যে রাজনীতি ছিল, এর মধ্য দিয়ে সংসদ অকার্যকর হলো। গণতন্ত্র মানে কেবলমাত্র ভালো নির্বাচন নয়, সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে যে সংসদ গড়ে ওঠে, যেসব ইনস্টিটিউশনগুলো গড়ে ওঠে, সেগুলো কার্যকর কিনা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কার্যকর কিনা, সেইটা হচ্ছে গণতন্ত্র। অতএব গণতন্ত্র একটা বায়বীয় ব্যাপার না, কিংবা কেবলমাত্র নির্বাচন না, এবং সামগ্রিকভাবে সংসদ কার্যকর করা এবং অন্য সংসদের যেসব অন্য বডিগুলো আছে সেগুলোকে কার্যকর করা, যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, মানে বিচার ব্যবস্থা থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন থেকে যতগুলো সাংবিধানিক কমিশন আছে, সেগুলোকে কার্যকর করা, এই সব কিছুর মধ্যে দিয়ে গণতন্ত্র। অতএব গণতন্ত্রকে আমরা যেভাবে বলি এবং যেভাবে দেখি, সেটা হচ্ছে আমাদের কাছে গণতন্ত্র মানে কেবল ভোটতন্ত্র। হ্যাঁ, ভোট নিশ্চয়ই গণতন্ত্রের একটা অপরিহার্য শর্ত এবং প্রয়োজনীয় বটে, কিন্তু আমরা অন্য যে জায়গাগুলোকে দরকার, এবং সেই গণতান্ত্রিক অধিকার মানে সব ক্ষেত্রে অধিকার, জনগণের অধিকার এবং গণতান্ত্রিক অর্থনীতি, গণতান্ত্রিক অধিকার, হাসপাতালে ভর্তি হওয়ার অধিকারও গণতান্ত্রিক অধিকার, মানে তার চিকিৎসার অধিকার গণতান্ত্রিক অধিকার, তার পরিবহন সেবার অধিকার গণতান্ত্রিক অধিকার, তার তার প্রতি ইনজাস্টিস হলে সেখান থেকে তার সেই ইনজাস্টিস, তার প্রতি জাস্টিস পাওয়ার যে অধিকার, এগুলো সব কিছু মিলে গণতন্ত্র। গণতন্ত্র একটা ব্যাপক শব্দ। তো এই জায়গা থেকে আমরা একটা গণতন্ত্রের পথে আমরা বারবার যাত্রা শুরু করি, কিন্তু আমরা মুখ থুবড়ে পড়ি, কখনো গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হয় না। সংসদ নিয়ে কথা বলছি, বা সরকারের পারফরমেন্স কেমন মনে হচ্ছে? 1 মাসের বেশ খানিকটা বেশি সময় তারা পার করলেন, এবং হ্যাঁ, সরকার তো এখানে যারা সংসদে এসছেন, এখানে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা দুইজনই কিন্তু নবাগত, দুজনই নতুন সংসদে আসলেন এবং বেশিরভাগই নতুন এসছেন। তো ভুল ত্রুটি হতেই পারে, তো তারপরে আমার মনে হয় যাত্রাটা খারাপ হয় নাই, কিন্তু যে জিনিসগুলো হয়েছে, কতগুলো দুঃখজনক ঘটনা ঘটেছে। যেমন ধরুন জাতীয় সঙ্গীত যখন হচ্ছে, তখন বিরোধী দল সেটাকে সম্মান দেখায়নি। তো এটা তো মানে এটাকে কি বলবো, এটা তো এক ধরনের ধৃষ্টতা, রাষ্ট্রবিরোধিতার শামিল। যে আপনি যদি রাষ্ট্রীয় আচার মেনে শহীদ মিনারে যেতে পারেন, ঠিক আছে, আপনার নীতিতে নাই, প্রথমবারের মতো, হ্যাঁ প্রথমবারের মতো শহীদ মিনারে যেতে পারেন, তাহলে রাষ্ট্রের আচার মেনে আপনাকে জাতীয় সঙ্গীত যখন হবে তখন আপনাকে উঠে দাঁড়ানো দরকার, কিন্তু সেটা আমরা দেখি নেই।
তো এগুলো না, আমি একটু বুঝতে চেয়েছিলাম হচ্ছে সরকারের পারফরমেন্স, ক্যাবিনেটের মানে মিনিস্টারদের পারফরমেন্স ওভারঅল সব দিয়ে। হ্যাঁ, সরকার এখনও মানে আমরা তো দেখতে পাচ্ছি যে এটা তো নির্ভর করে হলো সরকারের পারফরমেন্সটা হচ্ছে এখনও সেইভাবে বলার সময় আসেনি, কিন্তু তারা ভালো করার চেষ্টা করছে কিংবা সদিচ্ছা আছে, এটা কিন্তু সদিচ্ছার প্রতিফলন তারা ঘটিয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে অভিজ্ঞতার ব্যাপার আছে সেটা নেই, কিংবা ভালো পার্লামেন্টিয়ান হিসাবে 2-4 জন লোক বেরিয়ে আসা দরকার। সংসদে ধরুন 300 লোক আছে, তো 300 লোকের মধ্যে 300 এমপি পার্লামেন্টিয়ান না, কয়েকজন পার্লামেন্টিয়ান হয়, এবং এই 5-7-10 জন পার্লামেন্টিয়ান হয়, তারাই সংসদকে প্রাণবন্ধ করে রাখে। প্র্যাকটিক্যালি একজনও পার্লামেন্টেরিয়ান নেই আমরা যদি এখন মানে পার্লামেন্টারিয়ান বলতে যাদের বোঝায় 300 জনের মধ্যে এখন পর্যন্ত কেউ প্রতিভাত হয় নাই, কেউ পার্লামেন্টিয়ান হিসেবে বেরিয়ে আসেনি। নতুনরাও কিন্তু নবাগতরাও হতে পারে। আমি বলছি যে এখন পর্যন্ত পার্লামেন্টারিয়ান বলতে যাদেরকে বোঝায় সেরকম কাউকে আমরা আবিষ্কার করতে পারি। নিয়ম নীতির দিকে আরেকটু যত্নশীল হওয়া দরকার। যেমন সব জায়গায় সেখানে বিভিন্ন রকম কোর্স করে পার্লামেন্টে, দলের ভিতর পার্লামেন্টের ভিতর বিভিন্ন রকম কোর্স প্রশিক্ষণের গ্রহণ করে, এটা বাইরে সব জায়গায় হয়। তো আমাদের এখানে দেখলাম যে জামাত প্রথম একটা কোর্স করলো, পরে বোধহয় সরকার দল করছে, কিন্তু এইটা না, একটা এক্সপার্টদেরকে নিয়ে সেখানে প্রতিনিয়ত একটা চর্চার মধ্যে দরকার। পার্লামেন্টে গণতন্ত্র একটা চর্চার বিষয়, এবং সেই লক্ষ্যে একটা সংস্কৃতিও গড়ে তোলা দরকার। কিন্তু আমাদের এখানে সমস্যা যেটা আছে এখন পর্যন্ত, যেটা আমরা অতীতে দেখেছি, অতীত থেকে তো শিক্ষা নিতে হবে, যে যারা ব্যবসায়ী, শিল্পপতি কিংবা আইনজীবী ও যারা আসছেন, তারা পার্লামেন্টে না গিয়ে সে তার স্ব ব্যবসায় কিংবা সচিবালয় তাকে পাওয়া যেত, এবং সচিবালয় তদবির বাণিজ্য ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে, অথবা কারো কারো শুধুই কনস্টিটিউয়েন্সি নির্ভর। হ্যাঁ, কিংবা ল মেকিং বা আপনি যথার্থই বলেছেন যে পার্লামেন্টে যেসব দাবি দাওয়াগুলো উঠতো, যেসব কথাবার্তা উঠতো, সেগুলো হলো স্থানীয় সরকারের বক্তব্য, যেটা লোকাল গভর্নমেন্টের বক্তব্য, অর্থাৎ গম ভাগ কিংবা টাকা রিলিফ, ব্রিজ কালভার্ট, এই বক্তব্যগুলো তো সংসদ না। সংসদ হচ্ছে আইন প্রণয়নের কেন্দ্র এবং এখানে নীতি নির্ধারণের কেন্দ্র। অতএব নীতি সম্পর্কিত আলাপ আলোচনায় কেউ তেমন ইন্টারেস্টেড হয় না, কিংবা এই ব্যাপারে কেউ শ্রমও দিতে চায় না। আমার মনে হয় এই জায়গাটা, চর্চাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ সংসদ এবং স্থানীয় সরকারের কার্যক্রমের মধ্যে একটা সীমারেখা টানা দরকার। ইসলাম না, আমার মনে হয় যে সূচনাটা খারাপ হয়নি, সূচনাটা ভালোই হয়েছে। নতুন পুরাতন মিলে জাতীয় সংসদ, এই সাইদ ভাই ঠিকই বলেছেন, আমি স্পেশালি ক্যাবিনেটটা বুঝতে চাইছি আপনাদের কাছে এবং তাদের পারফরম্যান্সটা। ক্যাবিনেটটা এখন পর্যন্ত আমি মনে করি যে মন্ত্রীর চেয়ে প্রধানমন্ত্রীর পারফরমেন্স বেটার। প্রধানমন্ত্রী যেমন আজকে যেটা করেছেন, তিনি হুটহাট করে কয়েকটা মন্ত্রণালয়ে ঢুকে গেছেন, তার পার্সোনাল স্টাফরাও জানেন না যিনি কোন দিকে যাবেন। তারপরে আজকের একজনের একটা বক্তব্য শুনলাম, একজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন জয়েন্ট সেক্রেটারি, তিনি তার রুমে বসে আছেন, দেখলেন যে ক্যাবিনেট সেক্রেটারি এসে ওনার দরজা খুলে দাঁড়িয়ে রইল। এখন ক্যাবিনেট সেক্রেটারি একজন জয়েন্ট সেক্রেটারির রুমে এসে দরজা খুলে দাঁড়িয়ে আছে, এটা তো জয়েন্ট সেক্রেটারি চিন্তা করতে পারে না, একদম নার্ভাস হয়ে গেছে যে ক্যাবিনেট সেক্রেটারি স্যার আমার রুমে চলে আসছে। এবং যখন দরজা খুলে দাঁড়িয়ে আছে, দেখা যায় 1 মিনিট পরে প্রধানমন্ত্রী তার সামনে দাঁড়িয়ে আছে। উনি আমাকে, তো আমার সাথে কথা হয়েছে, উনি আমাকে বললেন যে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, কারণ এটা তো জীবনে কল্পনা করি নাই, এবং চাকরি জীবনে কখনো ভাবতেও পারি নাই যে প্রধানমন্ত্রী আমার রুমে চলে আসছেন। তো এই যে তার অভিব্যক্তি, যে এই যে বললেন, তিনি এসে বললেন যে আপনাদের এখানে কয়জন আছেন, কয়টা লাইট জ্বলে, কয়টা এসি চলে, আপনারা সবাই চেষ্টা করবেন যাতে কর্মকর্তারা যখন না থাকেন তখন লাইটটা এসিটা যাতে বন্ধ করে যায়, বিদ্যুৎ যাতে সাশ্রয়ী করা যায়, এরকম কিছু পরামর্শ দিলেন। তো এই যে মানুষটা, যার প্রধানমন্ত্রী চলে গেলেন, সেই মানুষটার স্মৃতির মধ্যে যেটা আছে সেটা তিনি তো ভুলতে পারবেন না। এরকম আজকে 4-5টা মন্ত্রণালয় ধামাধাম তিনি চলে গেছেন। এই যে মানুষের কাছে চলে যাওয়া, এক মিনিস্ট্রি থেকে আরেক মিনিস্ট্রি উনি পায়ে হেঁটে চলে যাচ্ছেন, নিচ দিয়া 3 নম্বর বিল্ডিং থেকে 6 নম্বর বিল্ডিংয়ে চলে যাচ্ছেন। আগে আমরা কি দেখতাম, প্রধানমন্ত্রী মুভমেন্ট মানেই হলো আশেপাশে 1 কিলোমিটারের জায়গার মধ্যে কোনো মানুষও থাকবে না, কোনো যানবাহনও থাকবে না। এই আজকে সচিবালয় যেটা হলো, যে উনিও যাচ্ছেন, মানুষও আসতেছে, এই প্রধানমন্ত্রী যাচ্ছে না, কে যাচ্ছে ওই দিকে কারো কোনো খেয়াল নাই, উনিও যাচ্ছেন, সবাই যাচ্ছে। এই যে নিজেদের মধ্যে, মানে মানুষের মধ্যে নিজেকে আপন করে তোলা,
সহজ করে তোলা। প্রধানমন্ত্রী সেই আগের প্রোটোকল নাই, সেই মানে ওইরকম নাই, এটা মানুষ কিন্তু গ্রহণ করে। তবে এটার মধ্যে আবার একটা দুর্বলতাও আছে, সিকিউরিটি থ্রেট। সিকিউরিটি আমার কিছুটা এখন ওই যে ঈদের পরের দিন থেকে কিছুটা সিকিউরিটি থ্রেট আছে। কন্ট্রোল নেওয়ার চেষ্টা করে। আরেকটা বিষয় কি, আমাদের দেশের মানুষের মধ্যে যেটা সহজলভ্য হয়ে যায় সেটার মূল্য থাকে না। তবে আমার মনে হয় এই বিষয়ে না দলের লোকজনের মানে দল নিয়ন্ত্রণটা অনেক বেশি জরুরি। লোকজন সাধারণ মানুষের চাইতে সাধারণ মানুষের চেয়ে দল নিয়ন্ত্রণ অনেক বেশি। যেমন গতকাল তিনি তার দলীয় কার্যালয়ে গিয়ে যেটা বলেছেন যে আপনারা যদি আমি আসলে রাস্তাঘাট বন্ধ করে দেন, তখন তো আমি এইখানে আসলে মানুষের কষ্ট হবে, রাস্তাঘাট বন্ধ করা যাবে না, স্বাভাবিক রাখতে হবে। এই যে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত দেওয়া, বলা হয়েছে দলীয় কর্মীরা যদি, আমি দেখলাম যে কেউ ওনার ছবি তুলছেন মোবাইলে, বলে কোনো কাজকর্ম নাই। যদি উনি বলেছেন যে দলীয় নেতা কর্মীরা যদি বর্তমান তেল সংকটের কোনো বিষয়ে যদি ইনভলভ থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, চিরুনি অভিযান করতে হবে। এই যে সাথে সাথে রেসপন্স করা, এটা আমার মনে হয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত যে আমরা যদি মার্কিং করি, সেই মার্কিংয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী এগিয়ে আছেন। কিন্তু তার সাথে যে টিমটা আছে, এই টিমটা আমার কাছে একটু দুর্বল মনে হচ্ছে গতিতে। আপনি বলছেন তার পেসের সঙ্গে যাচ্ছে না? হ্যাঁ, প্রধানমন্ত্রীর যে গতি, সেই গতির সাথে টিমের গতিটা একটু স্লো মনে হচ্ছে। প্রধানমন্ত্রীর গতির সাথে যদি টিমের গতি মিলে না যায়, যদি সমান তালে চলতে না পারে, তখন গ্যাপটা অনেক বেশি থাকবে। আরেকটা বিষয় এই জায়গায় এটা আমার একজন সংবাদকর্মী হিসাবে আমার মধ্যে সংশয় থাকে। অতীতে আমরা যেটা দেখেছি, অতীত সরকারের সময়ও কিন্তু মন্ত্রীও ছিল, উপদেষ্টাও ছিল। উপদেষ্টারা কিন্তু মন্ত্রীর চেয়ে অনেক বেশি পাওয়ার এনজয় করেছে। কোনো এবং আপনি এটা কন্টিনিউ করবেন, এটার সঙ্গে আরেকটা ইস্যু আছে। যেই মন্ত্রণালয়ে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী থাকে, সেখানে মন্ত্রী প্রতিমন্ত্রীকে কাজ দিতে চায় না। অনেক প্রতিমন্ত্রী যদি প্রধানমন্ত্রীর কাছাকাছি হন, তিনি একটু অনেকে পাওয়ার এক্সারসাইজ করতে চান, বড় মন্ত্রীকে মানতে চান না। তো এরকম ঘটনা আমরা এর আগে যেমন দেখেছি যে বিদ্যুৎ মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী ছিলেন, একজন উপদেষ্টা ছিলেন, তৌফিক আলী সাহেব। দেখা যায় যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী কিছুই করতে পারে না তৌফিক আলী সাহেবের পারমিশন ছাড়া। গ্যাসের পারমিশন, সেটাও ওনার পারমিশন লাগে। এখন উপদেষ্টা এবং মন্ত্রীদের মধ্যে যদি গ্যাপ তৈরি হয়, তখন অতীতের অভিজ্ঞতা, মন্ত্রী প্রতিমন্ত্রীর মধ্যে যদি গ্যাপ তৈরি হয়, তবে কিন্তু সরকারের যে স্পিরিট, সরকারের যে গতি, এই গতি কিন্তু বাধাগ্রস্ত। কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে তো একটা মন্ত্রণালয়ে একজন, কারণ কাজ তো করে আসলে আমলারা, একজন পলিসি মেকার যদি বলি, মন্ত্রী বলি বা যাই বলি, স্টেট মিনিস্টার অর অ্যাডভাইজার, এর বেশি দরকার আছে বলে তো মনে হয় না। কারণ জিয়াউর রহমান সাহেবের যে ক্যাবিনেট ছিল, খালেদা জিয়ারও যে ক্যাবিনেট ছিল, সেই ক্যাবিনেটের যদি দিকে আমরা তাকাই, সেই ক্যাবিনেট তো এর চেয়ে অনেক রিচ ক্যাবিনেট। 91-96 যে ক্যাবিনেট, খালেদা জিয়ার যে ক্যাবিনেট, অনেক রিচ ক্যাবিনেট ছিল। এবং বাংলাদেশের একদম মানে বাঘা পলিটিশিয়ানরা এই ক্যাবিনেটের মেম্বার ছিলেন। তাদের মধ্যে তো কাজের কোনো সমস্যা হয় নাই, তাদের তো উপদেশ লাগে নাই উপদেষ্টা দেওয়ার জন্য। এখন উপদেষ্টার কালচারটা আমরা বিগত গভর্নমেন্টের কাছ থেকে নিলাম। বিগত গভর্নমেন্টের উপদেষ্টার কালচার কিন্তু আমাদের কাছে শুভ এবং ভালো কোনো মেসেজ দিচ্ছে না। তো সেই জায়গাটায় এই ক্যাবিনেটও যেন উপদেষ্টা এবং মন্ত্রীর সাথে দূরত্ব তৈরি না হয়, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে কোনো দূরত্ব তৈরি না হয়, বাংলাদেশ এবং লন্ডনের সাথে যাতে কোনো দূরত্ব তৈরি না হয়। যদি এটা হয়, আবার যদি আপনি ব্যয়ের কথা বলেন, সাশ্রয়ের কথা বলেন, রাজস্ব ব্যয়ের কথা বলেন, সেটাও তো এখানে বাড়তি। হ্যাঁ, সেটাও এখানে বাড়তি। সুতরাং এই দূরত্ব যত কম হবে, সরকারের জন্য তত বেশি উইন পজিশন হবে। মিস্টার খান, আচ্ছা, প্রথমত হচ্ছে যে উপদেষ্টা দরকার, এবং বিভিন্ন ক্ষেত্রে উপদেষ্টা প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে কাজ করা উচিত। কেননা প্রধানমন্ত্রী হচ্ছে ক্যাবিনেটের প্রধান, সব মন্ত্রণালয় উনি চালাবেন, কিন্তু কোনো মানুষেরই সব মন্ত্রণালয় সম্পর্কে ধারণা থাকে না এবং খোঁজখবর রাখাও সম্ভব না। তো তখন তার অনেকগুলো হাত দরকার, তাকে দশভুজা হওয়া দরকার। মন্ত্রীরা কি না, মন্ত্রীরা তো আছেনই, তারা তাদের দায়িত্ব পালন করবেন, কিন্তু মন্ত্রীকে তো ঠিক মতো কাজ করছেন কিনা, এটা প্রধানমন্ত্রীকে বুঝতে হবে। সেক্ষেত্রে তো আপনি মনে করেন যে প্রধানমন্ত্রীর ইনফর্মাল অ্যাডভাইজারও থাকতে পারে। হ্যাঁ, সেই ফর্মাল হোক আর ইনফর্মাল হোক, অ্যাডভাইজার মন্ত্রীর মর্যাদা ছাড়াও কিন্তু বাংলাদেশে দেশের বাইরে বহু এক্সপার্ট লোকজন আছে যারা একেবারে ভলান্টারিলি প্রধানমন্ত্রী চাইলে তাকে। আমি সেই কথাই বলছি যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দরকার, এই জন্য দরকার যাতে প্রধানমন্ত্রী
টোটাল তার রাষ্ট্রযন্ত্র সম্পর্কে, তার মন্ত্রিপরিষদ সম্পর্কে সম্যক ধারণা পেতে পারে, এই জন্য তার উপদেষ্টাটা দরকার। কিন্তু সেই উপদেষ্টারা সরাসরি যদি মন্ত্রীর সাথে কোনো কন্ট্রাডিকশনে যায় কিংবা তাদের ক্যাবিনেট মিটিংয়ে বসার দরকার নেই আসলে, উচিত না। কেন ক্যাবিনেট মিটিং ক্যাবিনেট, সেখানে উপদেষ্টারা বসা ঠিক না, এবং উপদেষ্টারা ডাইরেক্ট করাও ঠিক না, এবং থ্রু প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমেই কিংবা প্রধানমন্ত্রীর মাধ্যমে অন বিহাফ অফ প্রধানমন্ত্রী তারা দায়িত্ব পালন করা উচিত বলে আমার কাছে মনে হয়েছে। তো তার বাইরে না হলে এক ধরনের অ্যানার্কি তৈরি হয়। অতীতে আমরা দেখেছি মন্ত্রীর সঙ্গে যেটা হয়েছে, মন্ত্রীর সঙ্গে উপদেষ্টা এবং সেখানে প্রতিমন্ত্রী, এই ধরনের এটা হয়েছে। আর একটা হচ্ছে যে হ্যাঁ, যদি কোনো বড় মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী থাকে তার কাজটা ডিফাইন হওয়া উচিত, কেননা প্রতিমন্ত্রী সব ক্ষেত্রেই কিংবা অনেক প্রতিমন্ত্রীর কোনো কাজও থাকে না, মানে সিনিয়র মিনিস্টাররা দেন না, তাহলে তাকে নির্দিষ্ট কিছু কাজ, অনেক দপ্তর আছে, উপদপ্তর আছে, সেগুলো তাকে নির্দিষ্ট করা উচিত। তা না হলে যেমন একই দপ্তরে যদি মন্ত্রী থাকেন আর সেই দপ্তর মানে সেই কাজটা, অথবা আরেকটা হতে পারে যে প্রতিমন্ত্রীর মাধ্যমে ফাইল সব মন্ত্রীর কাছে যাবে, চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রী নেবেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে প্রতিমন্ত্রী ফাইলও কি জানে না, না সেটা হয় না, এবং সেটা সম্ভাবও না। এই জন্য যেহেতু কাজের ভলিউম বেশি থাকলে সেখানে প্রতিমন্ত্রীকে সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া উচিত। হ্যাঁ, আফটার অল সুপারভিশন তো মন্ত্রী থাকেই, এই কাজগুলো করা উচিত। তো এগুলো নিয়ে তো পৃথিবীর সব জায়গায় বহুত রকম পদ্ধতি আছে, তারা কিভাবে কার্যকর করছে সেই সব জায়গা থেকে আমরা শিক্ষা নিতে পারি। আর একটা হচ্ছে যে ডেভেলপমেন্টটা একটা হলো আচরণগত, এটা ঠিক, তারেক রহমান আচরণগত ক্ষেত্রে তিনি কিছু দৃষ্টান্ত স্থাপন করেছেন। তো যেমন আমাদের দেশে খুবই দুর্ভাগ্যজনকভাবে কতগুলো শব্দ চালু হয়েছিল, যেমন মাননীয়, তারপরে হচ্ছে মহোদয়, তারপরে হচ্ছে রাষ্ট্রপতির ক্ষেত্রে মহামান্য, যেটা হচ্ছে হিজ এক্সেলেন্সি, তার ইংরেজি হওয়া উচিত। সো সেটা আমাদের রাজা এবং রানীর ক্ষেত্রে যেটা ব্যবহার হয়, হিজ এক্সেলেন্সি অর হার এক্সেলেন্সি। তো এই সব শব্দগুলো চালু হয়েছিল। তারেক রহমান এই সব শব্দগুলোর ব্যাপারে তার সুস্পষ্ট বক্তব্য রয়েছে যে ঠিক আছে, মিস্টার বলেন, তারেক রহমান বলেন, তারেক ভাই বলেন। তো এইগুলোকে, এবং তারপরেও যে আচরণগত যে ব্যাপারটা ছিল, যেমন আমাদের দেশে মন্ত্রীরা রাস্তা বন্ধ করে যাওয়া, এমনকি মন্ত্রী কেন, বেনজির যখন ছিল মানে আইজিপি ছিল, তখন তো সেও রাস্তা বন্ধ করে চলতো। তো এইটা ছিল একটা দুঃখজনক অবস্থা। সেই সব ব্যাপারে এই যে জনগণের সঙ্গে যে একটা দূরত্ব, সেই দূরত্বটা উনি ঘোচানোর চেষ্টা করেছেন, এইটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয়, পাশাপাশি এটাকে আমি গুরুত্বপূর্ণই মনে করি, কিন্তু তার পাশাপাশি হচ্ছে যে পদ্ধতিগত পরিবর্তনটা হচ্ছে সবচেয়ে বড়। কার্যকরণে কি কি পরিবর্তন আসবে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই কাজের ক্ষেত্রে যেভাবে ব্রোকেসি কাজ করছে, যেভাবে চলছে, সেখানে কি পরিবর্তন আসবে একই, এবং সেইটা কিন্তু কেবলমাত্র সরকারের নয়, দলেরও। এবং এখনও আমরা যেটা খবর পাই, পত্রিকার পাতা কিন্তু কিংবা টেলিভিশন একটু সময়ও করে রয়ে শয়ে লেখে, এটা স্বাভাবিক। আমরাও কথা বলার সময় নতুন সরকার এসছে, একটু রয়ে শয়ে কিন্তু বলছি, এটি স্বাভাবিক। এটাকে আমি গুরুত্বপূর্ণ, ভয় নয়, সরকারকে সুযোগ দেওয়ার, হ্যাঁ সুযোগ দেওয়ার জন্য আমরা এটা মনে করি। কিন্তু কিছু কিছু ঘটনা তো ঘটছেই, চাঁদাবাজি আছে, তারপরে তো এই সংসদে এবং সংসদের বাইরে ঋণখেলাপিরা আছে, তাদের আচরণ কি, এবং এখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যাকে করা হয়েছে তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ রয়েছে, এবং উনি কি করছেন এই ব্যাপারে তো ওয়াচডগ দরকার, এ ব্যাপারে চোখ রাখা দরকার, রাষ্ট্রের নজরদারি দরকার। অর্থাৎ সেখানে প্রধানমন্ত্রী এবং অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলোর নজরদারি দরকার। এখানে যেন এমন কোনো আইন প্রণয়ন না হয় যে ঋণখেলাপিরা আবার ছাড়া পেয়ে যায়, তো তাদেরকে রাখা দরকার। আর একটা হচ্ছে যে কাকে আপনি সরকারে নেবেন, তো সেগুলোও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে বাদ দেওয়ার ব্যাপার থাকে। শুরুতেই যারা ঝামেলা করে ফেলছেন, যে সমস্ত, যেমন চাঁদা আর চাঁদাবাজির পার্থক্য বোঝেন না যিনি, তো তিনি মন্ত্রী হয়ে এবং এটা বারবার তো উনি একই যুক্তি দেওয়ার চেষ্টা করছেন নিজেকে, তো তাকে তো চাঁদা এবং চাঁদাবাজির মধ্যে কি পার্থক্য এটা তার বোঝা দরকার। তো এই ধরনের যারা মন্ত্রীরা তো, এবং বিভিন্ন জায়গা বিভিন্নভাবে তারা কথা বলছেন, অনেক জায়গায় তারা নিজেরাও নিজের আপোষ করছেন, এখানে একটা আপোষ সফার খেলা চলছে। এমনকি জামাতের সঙ্গে যতই বলুন নিচের দিকে আপোষ সফার কথা হচ্ছে,
জামাত কিছু কিছু হুমকিও তৈরি করছে। প্রধানমন্ত্রী বলেছেন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় চেতনায় দেশ পরিচালিত হবে, কিন্তু সেখানে জামাতিরা বিভিন্ন জায়গা, যেমন দেখলাম একটা উপজেলাতে, সেখানে অন্য ধর্মগ্রন্থ থেকে পাঠ, তো সেখানে আপত্তি করলেন, কিন্তু এটা একটা রেওয়াজ হিসাবে চলে আসছে। আমার মনে হয় রাষ্ট্রীয় কিছু কিছু অনুষ্ঠানে একমাত্র সংখ্যাগরিষ্ঠের ধর্ম থেকে পাঠ করা হচ্ছে। আমার মনে হয় এটাকে রিভিউ করা উচিত, যাতে সব ধর্মীয় গ্রন্থ থেকেই যেন পাঠ করা হয়। কেন এদেশের জনগণ, মুসলমানরা ফার্স্ট ক্লাস সিটিজেন, আর হিন্দুরা সেকেন্ড ক্লাস, বৌদ্ধরা থার্ড ক্লাস, খ্রিশ্চানরা ফোর্থ ক্লাস সিটিজেন, সেটা তো না। বাংলাদেশে সব নাগরিকের সম অধিকার। অতএব যদি তার ধর্মকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে, সেটা যদি তার ধর্মীয় বাণীকে যদি শোনাতে হয়, বাণীকে যদি রাষ্ট্রীয় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করতে হয়, তাহলে সেটা সব ধর্মের করা উচিত। আমি শুরুতেই কিছু বক্তব্য হয়েছে, কিন্তু আমি আশা করব যে সরকার এই বিষয়টাকে রিভিউ করবেন। এবং তারপরে আরও কতগুলো ব্যাপার আছে, যেমন মুক্তিযুদ্ধ সম্পর্কে শেখ হাসিনার নামে একটা বয়ান ছিল, এবং সেই বয়ানটা এরকম যে শেখ হাসিনা যে বয়ানটা তৈরি করেছিল, যে সেটা শেখ মুজিবুর রহমান, তার পরিবার সবাই এবং তার দলের 2-1 তারাই মুক্তিযুদ্ধ করেছে, বাকিদেরকে তারা পরিহার করেছে, বাকিদেরকে কটাক্ষ করেছে। জিয়াউর রহমান, যিনি বীর মুক্তিযোদ্ধা, বীরোত্তম খেতাবধারী, যার ঘোষণায় জাতি অনুপ্রাণিত হয়েছিল, তারপরেও তাকে পাকিস্তানের এজেন্ট বলা হয়েছিল। তো এইটা একটা ব্যাপার। এবার আবার দেখলাম উল্টোটা, যে এখানে স্বাধীনতা দিবস পালন হলো, 2-1 অনুষ্ঠানের আমি একটু বক্তৃতা একটু দেখার চেষ্টা করলাম সোশ্যাল মিডিয়া কিংবা অন্যান্য মিডিয়ার বদৌলতে, কিংবা অনেকগুলো মিডিয়াতে মনে হলো যে শেখ মুজিবুর রহমান নামে বোধহয় কেউ ছিলেন না। কিন্তু এটা তো অস্বীকার করার তো ব্যাপার নাই যে তিনি আমাদের মুক্তি সংগ্রামে, তাকে বঙ্গবন্ধু বলেন, জাতির পিতা নাও বলতে পারেন, কেন জাতির পিতা বঙ্গবন্ধু বলতে হবে এমন কোনো কম্পালশন নাই, কিন্তু উনি তো ইতিহাসের নায়ক। এবং তারপরে অনেকে আবার এটা আমরা আশা করব না যে শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের মধ্যে তাদেরকে মুখোমুখি দাঁড় করানো, এই চেষ্টাও কিন্তু হচ্ছে। অনেকের বক্তৃতায় বলা হচ্ছে ভাষণে স্বাধীনতা হয় নাই, তো যুদ্ধের ময়দানে এবং উনি ডাক দিয়েছিলেন। কিন্তু আমরা তো জানি 71-এ তো শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের মধ্যে তো কোনো কন্ট্রাডিকশন ছিল না, কিংবা কারো জায়গা নিয়ে কেউ ঢোকার চেষ্টা করেন নাই। ইতিহাস তো প্রত্যেকের নির্দিষ্ট জায়গা আছে। তাই আমার মনে হয় ইতিহাসের জন্য একটা ভুল বয়ানকে মোকাবেলা করতে গিয়ে আরেকটা ভুল বয়ান যেন তৈরি না হয়, এ ব্যাপারেও আমাদের যত্নশীল হওয়া উচিত বলে আমি মনে করি। মঞ্জুর ইসলাম। না, এই জায়গায় সাইদ ভাই আমি আপনার সাথে একমত। তারপরে বলি যে এই যে সংসদের যেটা আপনি উত্থাপন করলেন, জাতীয় সঙ্গীতের যে বিষয়টা, বিরোধী দল যথাযথ সম্মান দেখায় নাই। বিরোধী দল যথাযথ সম্মান দেখাবে, এইটা কি আমরা প্রত্যাশা করি? কারণ তারা তো না, নিশ্চয়ই করি। কারণ যেহেতু এটা সংসদ, জাতীয় সংসদ, সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। হ্যাঁ, নেওয়া হয় নাই। আমার বক্তব্যটা এই জায়গাতেই, যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই। আমরা 24-এর আন্দোলনে কি দেখলাম? আমরা 24-এর আন্দোলনে দেখলাম 71-কে মাইনাস করে 24-কে সামনে নিয়ে আসার জন্য। 71 কিছুই না, 24 হলো সব। 24-এ এত কিছু হয়েছে, 24 এটা হয়েছে। আমাদের এখন পর্যন্ত এই সংবিধান সংশোধন, এটা সেটা যত কিছু হচ্ছে, সব কিছুর একটাই নেপথ্য বিষয় হলো 71-কে মাইনাস করে 24-কে সামনে নিয়ে আসা। যারা বলতে পারে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, যারা বলতে পারে জাতীয় সঙ্গীতকে মুছে ফেলা হবে, যারা বলতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তারা স্বাধীনতা বিরোধী হিসাবে তারা কাজ করে নাই, তো তাদের কাছ থেকে জাতীয় সঙ্গীত বাজার সময় যথাযথ আমরা বিহেভ পাবো, যথাযথ সম্মান পাবো, এটা আশা করতে পারি। কিন্তু তারা করে নাই। এটা তাদের জায়গায় তারা তাদের পলিটিক্সে ঠিক আছে। রাষ্ট্র কি করবে? রাষ্ট্র ওই জায়গায় সংসদে তাদের ব্যাপারে কেউ না কেউ কথা বলা দরকার ছিল। স্পিকার না, কিন্তু স্পিকার কিন্তু ব্যবস্থা নিতে পারেন, কেউ না কেউ ব্যবস্থা নিতে পারেন, তিনি সাসপেন্ডও করে দিতে পারেন কিছুদিনের জন্য, তিনি একটা রুলিং দিতে পারেন, মিনিমাম একটা রুলিং দিতে পারতেন, একটা লাইনের একটা শব্দের একটা রুলিং দিতে পারতেন। এবং স্পিকার তো মুক্তিযোদ্ধা, তাই না? সেই জায়গাটায় আমি মনে করি যে এটা আমাদের একটা দৈন্যতা প্রকাশ পেয়ে গেল, এবং তাদের কাছে বলা যে আমরা সারেন্ডার করে ফেললাম এক বিষয়টা। আরেকটা বিষয় হলো যে মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আপনি দেখেন, যে আমাদের এই 55 বছরে
আমাদের এমন কোনো ইতিহাসবিদ কি আপনি পাবেন, আপনি একজন পলিটিশিয়ান এবং মুক্তিযোদ্ধা, আপনি এমন কোনো ইতিহাসবিদ আপনি কি এখন পর্যন্ত পেয়েছেন যে নির্মোহভাবে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লিখেছে, স্বাধীনতার যুদ্ধের ইতিহাস লিখেছে? 71 থেকে 75-এর 15ই আগস্ট পর্যন্ত কিছু ইতিহাসবিদ ইতিহাস লিখেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি কি শুনলে খুশি হবে। তবে একটা জিয়াউর রহমান উদ্যোগ নিয়ে করেছিলেন 16 খণ্ডে হাসান হাফিজুর রহমানের সম্পাদনায়, হাসান হাফিজুর রহমানের যেটা ডকুমেন্ট, মুক্তিযুদ্ধের দলিলপত্র, এইটাই একমাত্র আমাদের মৌলিক অবশ্যই। ইভেন আপনার নির্মোহ নিরপেক্ষ 72-এ যেই শেখ মুজিব জিয়াউর রহমান সাহেবের যে লেখাটা দৈনিক বাংলা এবং পরবর্তীতে 74-এ যেটা আছে, ওইখানে কিন্তু তিনি যথাযথ সম্মান বঙ্গবন্ধুর প্রতি দিতে কার্পণ্য করেন নাই, এবং তিনি তার সবগুলো লেখার শেষ থেকে শুরু পর্যন্ত মুক্তিযুদ্ধে কিন্তু তিনি নিজেকে গ্লোরিফাই করেন নাই। তিনি মুক্তিযুদ্ধকে গ্লোরিফাই করেছেন, বঙ্গবন্ধুকে গ্লোরিফাই করেছেন, কারণ তিনি জানেন যে মানুষকে গ্লোরিফাই করলে নিজে গ্লোরিফাই হয়, সেটা তিনি করেছেন। এরপরে দেখেন 75-এর পর থেকে মানে জিয়াউর রহমানের মৃত্যু পর্যন্ত এইখানে কিছু ট্রাউট ইতিহাসবিদ জিয়াউর রহমান বা বিএনপি কি কি লিখলে কি কি বললে খুশি হবে সেইভাবে লিখেছে। গত 16 বছরে আমি যদি ধরি, গত 16 বছরে শেখ রাসেলকে নিয়ে যে পরিমাণ বই লেখা হয়েছে, ওটা তো স্টেট স্পন্সরশিপে হয়েছে। আগামী 100 বছরে এতগুলা বই একজনকে নিয়ে লেখা হবে কিনা আমি মনে হয় না লেখা হবে। মুক্তিযুদ্ধের জন্য যদি কিছু করে থাকে, জিয়াউর রহমান করেছে এবং বেগম খালেদা জিয়া করেছে। বেগম খালেদা জিয়াই একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তৈরি করেছেন। ওই মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী হলেন রেজওয়ান আহমেদ, যিনি প্রতিমন্ত্রী ছিলেন, রেজওয়ান আহমেদ। তো এখন স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস নির্মোহভাবে কেউ লেখে। আমাদের যে পলিটিশিয়ানরা তারা নিজেরাও কিন্তু নিজেদেরকে গ্লোরিফাই করেছে, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে গ্লোরিফাই আমি একেবারেই খুবই জরুরি একটা বিষয় নিয়ে একটু আপনাদের মতামত চাইব। বাংলাদেশে তো এমনিতে এনার্জি সিকিউরিটি নিয়ে তেমন কোনো কাজ হয়নি, কখনই হয়নি। বাট এখন যে জায়গায় এসে বাংলাদেশ দাঁড়িয়েছে, জ্বালানির সংকট, বিদ্যুৎ সংকট ভেতর থেকে আছে, এর সঙ্গে অর্থের সংকট জড়িয়ে আছে, এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ সেই সংকটকে আরও গভীর করে তুলেছে। সো এই জায়গায় আপনারা কি দেখছেন? সরকারের দিক থেকে আমরা নানা কথা শুনছি, কখনো কখনো শুনলে মনে হয় সেটা আমাদের অভ্যস্ততার কারণে হতে পারে, বা সেটাই রিয়ালিটি হতে পারে, যে সরকার একটা ডিনায়ালের মধ্যে আগের সরকারের মতোই আছে, কোনো কিছু স্বীকার করতে চাইছে না, সব ভালো ভালো বা বেশ টাইপের। সেটা কিনা, নাকি আসলেই তারা প্রস্তুত, কোনো সংকট হবে না? সো আপনারা কি দেখেন এবং আপনাদের পরামর্শ কি? প্রথমত হচ্ছে যে সংকট নাই, মানে এটা তো একটা অসত্য, এবং এই সংকটের বাইরে থাকার কোনো সুযোগ নেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্য দিয়ে যে সংকটটা তৈরি হয়েছে, সেই সংকট সারা পৃথিবীকে গ্রাস করেছে, আমাদেরকেও গ্রাস করেছে। তো এখন হচ্ছে যে দুটো জিনিস, একটা হলো যে আমাদের তেল জ্বালানির যে প্রাপ্যতা, এইটার জায়গাটা সংকুচিত হয়ে গেছে। এই ক্ষেত্রে চ্যানেলগুলো কি করে চ্যানেলাইজ করা যায়, কি করে আমরা আরও জ্বালানি পেতে পারি, সেই ব্যবস্থাগুলো আমাদের করতে হবে, এবং সেখানে হচ্ছে বিকল্প বাজারও খুঁজতে হবে, এবং ইরানের সঙ্গে আলাপ আলোচনা দ্বার খোলা রেখে কিভাবে আমরা ওখান থেকে হরমুজ প্রণালী দিয়ে আমরা জ্বালানি আনতে পারি, সেই জায়গাগুলোটা করার দরকার। আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের যে জ্বালানি আমাদের আছে, সেটাকে একটা হিসাব নিকাশের মধ্যে নিয়ে আসা, ব্যবস্থাপনা দরকার। এই ব্যবস্থাপনার ত্রুটি আমাদের সবচেয়ে বড় ত্রুটি, এবং সেই ব্যবস্থাপনা না থাকার কারণে এই যে একটা পেট্রোল পাম্পের সামনে যে 3 কিলোমিটার যে লাইন হয়, এটা তো ব্যবস্থাপনার ত্রুটি। তো এই জায়গাটাকে আমরা কিন্তু অ্যাড্রেস কখনো করতে পারি না। দুটো হচ্ছে যে এখানে পেট্রোল পাম্পের মালিকেরা তারা সরিয়ে ফেলে, অর্থাৎ তাদের কাছে যে পেট্রোল কিংবা অকটেন গ্যাস আছে সেটা তারা সরিয়ে ফেলছে, এক। আর 2 নম্বর হচ্ছে জনগণের মধ্যেও এক ধরনের মানসিকতা, যে মজুদের মানসিকতা। এদিকে তো মালিকরা তো মজুদ করছে, ব্যবসায়ীরা তো মজুদ করছে, আবার জনগণও তার যেটুকু মোটরসাইকেল তাকে কয়েক গ্রাম, তাকে দরকার হচ্ছে 1 লিটার করে ডেলি 1-2 লিটার কিনে সে গ্রামকে ড্রাম বোঝাই করছে বাসায়।
এমন খবরও কিন্তু আমরা শুনি, এবং খুব উল্লাসের সঙ্গেও বলে যে সে এটা করছে। অর্থাৎ যে এই যে সংকটকে আরও সংকটময় করে তুলছে, আরও এইটা জায়গাগুলোকে সেই ক্ষেত্রে ব্যবস্থাপনা দরকার, নজরদারি বাড়ানোর দরকার কোথায় কি হচ্ছে। এবং সেই ক্ষেত্রে কেবলমাত্র একটা পুলিশি অভিযান দিয়ে এটা সম্ভব না, আমাদের ব্যবস্থাপনাকে উন্নত করা দরকার এবং সমস্ত কিছু একটা নখদর্পণে থাকা দরকার। আর একটা হচ্ছে যে জনগণের সঙ্গে কোনো লুকোচুরির কোনো সুযোগ নাই, যে আমার এই জ্বালানি আছে, আমার এই অকটেন আছে, পেট্রোল আছে, তো আমার এতটুকু আছে, এইটাকে আমি এতদিন চলতে পারবো, এবং আমি অন্য অন্য বাজার থেকে যে আমি এটাকে সংগ্রহ করার জন্য অন্য অন্য সোর্স থেকে সেটা চেষ্টা করছি। এই কাজগুলোকে করা দরকার। আর একটা হলো যে আমাদেরকে অনেক দিন ধরেই যে আমরা আমাদের বিদ্যুৎ থেকে আরম্ভ করে সব কিছুই যে পেট্রোল নির্ভর যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে বেরিয়ে আসা উচিত, নবায়নযোগ্য। যেমন আমরা সবাই কিন্তু বলছেন, একমত, এক্সপার্টরাও বলছে যে সৌর বিদ্যুতের এটা চালু করতে পারি, কিন্তু সৌর বিদ্যুতের যথেষ্ট স্কোপ রয়ে গেছে আমাদের দেশে। যেমন অনেক দেশে তো এইভাবে সূর্য দেখা যায় না, তো তাদের পক্ষে, কিন্তু আমাদের তো 24 ঘন্টায় সূর্য থাকে এবং অনেকগুলো জায়গা আছে। তো সেই জায়গাগুলোকে সমুদ্রের পাড়, নদীর পাড় থেকে আরম্ভ করে ঘরের চাল সব জায়গায় এই থেকে আমরা এটা উৎপাদন করতে পারি। তো আমরা সেটা করি না। নেপালের যথেষ্ট বিদ্যুৎ আছে, তারপরেও কিন্তু তারা সৌর বিদ্যুতের দিকে নজর দিচ্ছে। এটার জন্য পৃথিবীর বড় দেশের, উন্নত দেশে যাওয়ার দরকার নাই। আমাদের প্রতিবেশী নেপাল, তাদের কাছে আরও শিক্ষা আছে, গণতন্ত্র শিক্ষা আছে, মানে গণতন্ত্রের ব্যাপারেও তাদের কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি। তাহলে আমি এক কথা শেষ করি, তাহলে আমাদের এই যে ম্যানেজমেন্টটা দরকার, স্বচ্ছতা দরকার, জবাবদিহিতা দরকার এবং ব্যবস্থাপনার উন্নয়নটা দরকার। মঞ্জুর ইসলাম, বিদ্যুতের সঙ্গে বিএনপির সম্পর্ক কিন্তু কখনোই খুব ভালো না, এবং সামনে কিন্তু সামার এবং আমাদের কৃষিকাজের একটা কৃষি মৌসুমও বলা যেতে পারে। সব মিলিয়ে আপনার বক্তব্য। হ্যাঁ, এখন সরকার যেটা বলছে যে আমার মনে হলো যে জনগণের মধ্যে আতঙ্ক যাতে তৈরি না হয় সেই বিষয়টা খেয়াল রেখে সরকার কথাবার্তা বলছে। আর আমাদের বাস্তবতা যেটা, সেটা হলো যে আমরা যত, কিন্তু আবার অপ্রয়োজনীয় আশ্বাস দিলেও তো একটা সময় গিয়ে মানুষ প্রশ্ন তুলবে, তুমি তো বলেছো এখন দিতে পারছো না, মানুষের মধ্যে একটা বিরক্তি, কারণ এক মাসের মধ্যে তো সব দায় যা সেগুলো তো বিগত সরকারগুলোর, এই সরকারের তো সেই অর্থে দায় নেই। এই সময়ের মধ্যে মানুষের মধ্যে বিরক্তি তৈরি হচ্ছে, কারণ সরকার যা বলছে বাস্তবতায় তা পাচ্ছে না, এটা ঠিক। আর আমাদের মূল সংকট যেটা, যে আমরা বাইরের থেকে যে জ্বালানি, মানে এই যে তেল পেট্রোলটা যা আসছে, আমাদের জ্বালানি রিজার্ভার তো নাই, লিমিটেড রিজার্ভার। আমি যে বাইরে থেকে আনবো, রাখবো কোথায়, সেটারও কিন্তু আমাদের ব্যবস্থাপনায় সেই কবে রিজার্ভার তৈরি করা হয়েছে, পরবর্তী সময়ে সেটার হয় নাই। এখন যে সংকটটা তৈরি হচ্ছে সেটা হলো যে আমাদের মানুষের মধ্যে আমরা প্রত্যেকে এত বেশি লোভী হয়ে যাচ্ছি। আরে 10 লিটার তেল আমার ঘরের, আমার খাটের নিচে রাখলে এই 10 লিটার তেলে আমার কয়দিন যাবে? এই যে ড্রামকে ড্রাম তেল খাটের নিচে রাখতেছে, এই বেডরুমে রাখতেছে, গোয়াল ঘরে রাখতেছে, এইটা কোনো মানুষ করে? কোনো দেশপ্রেমিক মানুষ এটা এই কাজটা করে? আরেকটা জঘন্য যে কাজগুলো হচ্ছে সেটা হলো, আপনার পেট্রোল পাম্পে খবর নিয়ে দেখবেন যে পরিমাণ তেল এবং অকটেন ডিজেল বিক্রি করা হচ্ছে, বিগত সময়ের চেয়ে এখন অনেক ক্ষেত্রে সাপ্লাইও বেশি হচ্ছে, বিক্রিটাও বেশি হয়ে যাচ্ছে। তো বিক্রি কীভাবে বেশি হবে? আমার 3 মাস আগের যে বিক্রি হতো যেই জ্বালানি, ডিজেল, অকটেন বা পেট্রোল, 3 মাস পরে আমার সে বিক্রির পরিমাণটা বেড়ে যাচ্ছে কেন? আমার কি নতুন কোনো মানে কোনো কাজে কি ব্যবহৃত হচ্ছে? আমার কি নতুন কোনো কাজে আমি কি পেট্রোল খাচ্ছি? আমি কি ডিজেল খাচ্ছি? অকটেন কি আমার খাওয়ার কাজে লাগতেছে? এই যে চোরাচালানির চিন্তা করে বা বেশি লাভের চিন্তা করে পেট্রোল পাম্পের মালিকরাও যে গুদামজাত করতেছে, মজুতজাত করছে, এরকম লোভী জাতি তো আমরা অন্য কোথাও দেখিনি। আজকে যদি কোনো কারণে কোনো একটা মাধ্যম থেকে বলা হয় যে লবণের সংকট দেখা দিচ্ছে, কালকে দেখবেন দোকানে লাইন ধরে মানুষ লবণ কিনতে শুরু করবে। এটা তো আমাদের কাম্য না। একটা সংকট হচ্ছে, ইরান যুদ্ধ চলছে, এটা তো বিএনপি গভর্নমেন্ট বা বিরোধী দল জামাত তৈরি করে নাই, একটা বৈষয়িক সংকট। তো বৈষয়িক সংকটে অন্য অন্য দেশ যেভাবে ম্যানেজমেন্ট করে, সেই ম্যানেজমেন্টে প্রত্যেকটা নাগরিক তো অংশগ্রহণ করে। আমাদের এখানে হলো লুট করা,
আমাদের এখানে লাভ করা, আমাদের এখানে রোজা হলো, রোজার 30 দিন, এটা হলো আমাদের ব্যবসায়ীদের জন্য সবচেয়ে লাভজনক একটা মৌসুম মনে হয়, এরকমভাবে করি আমরা। তো কোনো কিছুকে দেশপ্রেম চিন্তা করে দেশের উন্নত বিশ্বের সব দেশই মানে ছাড় দেয়, রোজার সময় ছাড় দেয়। আর আমার এখানে ব্যবসা করি রোজাকে নিয়ে, আমাদের মানসিকতাটাই তো ব্যবসা করা, মানসিকতাটা মানুষের সেবা করা না, ব্যবসা করা। এই জায়গাটাতে সংকট তৈরি হবে। যেমন এই যে ফুয়েল ক্রাইসিস, এই ক্রাইসিসের তো আমার শ্রীলঙ্কাও তো আছে। তারা কি চমৎকারভাবে একটা ম্যানেজমেন্ট করেছে, একটা অ্যাপস তৈরি করেছে, অ্যাপসে তারা বুকিং দিচ্ছে, নির্দিষ্ট টাইম দিচ্ছে, ওই টাইমে ওই পাম্পে গেছে, সে তার প্রয়োজন মতো তেল, যতটুকু তার লিমিট ওই অ্যাপস তাকে অ্যালাউ করেছে ততটুকুন তেল নিয়ে এসে চলে আসছে, কোনো লাইন নাই, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই। এখন আমাদের এখানে কি হচ্ছে, শুধু লাইন না, রাস্তা বন্ধ করে দিচ্ছি আমরা। আজকের ঘটনা, একটা ট্রাক ড্রাইভার একটা পাম্পের ম্যানেজারের উপর গাড়ি উঠে দিছে, তাকে মেরে ফেলছে, সে বলছে যে তেল নাই। তো এইটা তো কোনো মানুষের পর্যায়ে পড়ে না। তা আমরা কোন জাতিতে আছি এই শতাব্দীতে এসে, যেখানে সভ্যতা নিয়ে আমরা কথা বলি, যেখানে এত কিছু হয়, যেতে আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু সেই জায়গায় আমরা আমাদের লোভ সামাল দিতে পারি না। এত লোভী হলে আমাদের গণতন্ত্রই কি, আমাদের দেশপ্রেমী কি, আমাদের ব্যক্তি লোভ যতক্ষণ পর্যন্ত আমরা সংরক্ষণ করতে না পারবো, তখন এইখানে যদি আপনি ফেরেস্তাও এনে দায়িত্ব দেন যে বাংলাদেশ একটা ফেরেস্তা চালাবে, তাও আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ আমরা তো লোভী জাতি, এই লোভ আমাদের শেষ করে ফেলছে। লোভ আমাদের শেষ করে ফেলছে বলেই 55 বছরও আমরা স্বাধীন হতে পারি নাই, আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারি নাই, আমরা গণতন্ত্র পেতে পারি নাই। জি, ক্লোজিং রিমার্কস মিস্টার আবু না, সাইদ। সেটা ঠিক আছে যে আমাদের জাতীয় চরিত্র তো আর একদিনে বদলাবে না। তবে আদৌ কি বদলাবে? বদলাতে তো হবেই, বিকল্প তো নেই। তবে একটা সিস্টেম দরকার, এমন সিস্টেম দরকার, এমন ব্যবস্থাপনা দরকার, এমন আইন কানুনের প্রয়োগ দরকার যার মধ্য দিয়ে চরিত্রের পরিবর্তন হতে পারে, যার মধ্য দিয়ে, যেটা শুরুতে বলেছেন, যার মধ্য দিয়ে আমরা একটা সভ্য জাতি, মানবিক জাতি হিসাবে গড়ে উঠতে পারি। এই সিস্টেমটা চালু করা, এখানে হলো রাষ্ট্রের ভূমিকা। যাতে কেউ ফ্রিস্টাইল চলতে না পারে, রাষ্ট্র সেটাকে নিয়ন্ত্রণ করবে, রাষ্ট্র সবাইকে সঠিক পথে পরিচালিত করবে। আধুনিক রাষ্ট্রের ভূমিকাটা এখানেই। তো আমাদের যে জায়গাটা হচ্ছে যে, তো এই সরকার নিয়ে, যেহেতু বিষয়টার কেন্দ্রবিন্দুতে সরকার, তো এই সরকার নিয়ে আমরা আশাবাদী। আমরা দেখতে চাই যে একটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ পুরনো দিনের পুনরাবৃত্তি হবে না, অর্থাৎ পুরনো দিনে যা কিছু ভুল, যা কিছু ভ্রান্তি, সেখান থেকে এই সরকার শিক্ষা গ্রহণ করবে। আচরণগত পরিবর্তন এই শেষ কথা নয়, আর আচরণ হলেও কেবল প্রধানমন্ত্রীর আচরণই শেষ কথা নয়, অন্য মন্ত্রী এবং তার নেতাকর্মীদের আচরণেরও পরিবর্তন হতে হবে। এবং কোন পদ্ধতি, কোন ব্যবস্থাপনা এখানে ইন্ট্রোডিউস করা দরকার, সেইটাকে আমাদেরকে ঠিক করা দরকার। এখানে মন্ত্রণালয় থেকে আরম্ভ করে তো সব ক্ষেত্রে এটা দরকার। আর একটা হচ্ছে যে সব কিছু দলীয়করণ যেন না হয়। আমি এই মুহূর্তে একটা কথা না বলে পারছি না, যেমন মনে করেন সব জায়গায় প্রশাসক নিয়োগ হচ্ছে, তো একদিকে হলো যে সমস্ত জায়গায় মানে আপনার জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভায় যদি প্রশাসক নিয়োগ করে তারপরে নির্বাচন দেওয়া হয়, তাহলে কি লেভেল প্লেইং ফিল্ড থাকবে? না, আমি যতদূর জানি যে জেলা পরিষদে হয়েছে, এটা না হলে ভালো হতো, কিন্তু অন্যান্য জায়গায় তারা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন মোটামুটি। আমার মনে হয় সেটাই সঙ্গত, কেননা কেউ ক্ষমতায় থেকে নির্বাচন করবে আর কেউ ক্ষমতার বাইরে থেকে নির্বাচন করবে, তাহলে সেখানে যে জায়গাগুলো ভ্যাকেন্ট হয়েছে এই জায়গাগুলো তো ফিল আপ করতে হবে। না, আমি যেটা শুনেছি যে খুব দ্রুত না, সেটা ফিল আপ করার তো দরকার নাই। এই জন্য দরকার নাই যে এখানে আমাদের যে ব্যবস্থাপনা আছে, জনপ্রতিনিধি আছে এবং এক্সিকিউটিভ অফিসার আছে সব জায়গায়। যখন জনপ্রতিনিধি অ্যাবসেন্ট থাকে কিছু দিনের জন্য, তখন এক্সিকিউটিভ যিনি অফিসার থাকেন তিনি অন্তর্বর্তী অবস্থার জন্য মূল পলিসিগুলো বাদ দিয়ে সেখানে রুটিন ওয়ার্ক পরিচালনা করবেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই সব জায়গাগুলোকেও করার দরকার। আরেকটা যেটা আপনি বললেন, এটা যদি হয় সেটা খুবই ভালো, যে এখানে যেন নির্বাচনী ব্যবস্থার প্রতি গুরুত্ব দেওয়া হয়, সেটাই জরুরি। মঞ্জু, খুব ছোট্ট করে ক্লোজিং রিমার্কস। সাইদ ভাই যেটা বলেন যে সিস্টেমই আমাদের দরকার। আমাদের সিস্টেমে কিন্তু আমরা দেখেছি যে আমাদের বাইরে থেকে একটা গাড়ি যখন ক্যান্টনমেন্টে ঢুকে, তখন কিন্তু সিস্টেমের মধ্যে চলে যায়। ক্যান্টনমেন্ট থেকে এই দিক দিয়ে জাহাঙ্গীর গেট দিকে গাড়িটা ঢুকে যখন চিয়া কলোনি দিয়ে বেরিয়ে যায়, বের হওয়ার পরে কিন্তু এই সিস্টেম আর থাকে না।
তখন স্বভাবে চলে আসে। হ্যাঁ, আবার ক্যান্টনমেন্টের কোনো গাড়ি যখন ক্যান্টনমেন্টে ক্রস করে জাহাঙ্গীর গেট পার হয়ে প্রাইম মিনিস্টার অফিসের কাছে দিয়ে থাকে, ক্যান্টনমেন্টের গাড়িও কিন্তু তখন আর বাইরে ওই ক্যান্টনমেন্টের রুলসে চলে না। তা আমাদের সব জায়গায় একটা একই রকম রুল থাকতে হবে। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সব ক্ষেত্রেই আইনের শাসন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। তা না হলে আমরা আর কতদিন গণতন্ত্রের জন্য আন্দোলন করব, কতদিন রক্ত দেব, কতদিন আমরা বলবো যে আমাদের অধিকার নাই। আমরা ব্যক্তিগত অধিকার যদি আমরা সংরক্ষণ নিজে নিজে করতে না পারি, রাষ্ট্র আমাকে কি অধিকার দিবে? আমি যদি নিজের 5 লিটার তেলের লোভ সামাল দিতে না পারি, আমি যদি 10 লিটার তেল আমার বেডরুমে রাখি, আমাকে রাষ্ট্র কি শিক্ষা দেবে, কি শৃঙ্খলা দেবে? ব্যক্তিগত লোভ যতক্ষণ পর্যন্ত সংরক্ষণ করতে না পারবো, ততক্ষণ কোনো আইন করে আমরা কিছু করতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, শেষ প্রান্তে আমরা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে। যারা টেলিভিশনের পর্দায় দেখতে পারবেন না, তারা যে কোনো সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পারেন, ইউটিউবে দেখতে পারেন, এবং ইউটিউবে আপনি বর্তমান পর্ব মানে চলতি পর্ব যেটা সেটা এবং পুরনো পর্বগুলো দেখতে পারেন। মিস্টার মঞ্জুর ইসলাম এবং আবু সাইদ খান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। আমার দুই অতিথি সাংবাদিক দুজনেরই চাওয়া যে সংসদটা কার্যকর হোক, প্রাণবন্ত হোক, এবং সেখানে নীতি নির্ধারণী বিষয় নিয়ে আলোচনা হোক। সরকার 1 মাসে আসলে মূল্যায়ন করবার তেমন কিছু নেই, তবে এটা মোটামুটি অনুধাবন করা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর পেসের সঙ্গে বাকিরা ঠিক তাল মিলিয়ে চলতে পারছেন কি না, সেটা একটা বড় প্রশ্ন। এবং প্রধানমন্ত্রী নিজে অনেক কিছু পরিবর্তন আনবার চেষ্টা করছেন, কিন্তু শুধু একা পরিবর্তন চাইলে সেটা সম্ভব হবে না শেষ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত পুরো ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন আনা যাচ্ছে। বিদ্যুৎ জ্বালানির সংকট, এটা আমাদের অনেক পুরনো সংকট। এই সমস্যার সমাধানের জন্য একটা স্থায়ী রূপরেখা তৈরি করা দরকার, যে এই সংকট আমরা আসলে কীভাবে সমাধান করতে পারি, আমাদের রিসোর্স কী আছে, আমরা কতটা নিজেরা প্রডিউস করব, কতটা বাইরে থেকে আনবো, সেটার ক্ষেত্রে ব্যয় কী, সেগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা দরকার এবং একটা নীতিপত্র প্রণয়ন করা দরকার। সব মিলিয়ে যে সংকট, অনেক চ্যালেঞ্জে যাচ্ছে, এই সংকটগুলো মোকাবেলার জন্য আমাদেরকে সবাইকে মিলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধুমাত্র রাজনৈতিক সুবিধার জন্য কেউ যেন যে স্থিতাবস্থা তৈরি হবার পথে বাংলাদেশ, সেটা বিনষ্ট না করেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।